ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি 2.0। আমার নাম সর্বজিৎ। এই চ্যানেলে আমি অলরেডি ক্লাস 9-এর হিস্ট্রি সম্পর্কে ভিডিও বানানো শুরু করেছিলাম। বেশ কয়েকটা টপিক আমি ডিসকাস করেছি। এর সাথে সাথে ক্লাস 9-এর জিওগ্রাফির উপরে আমি ক্লাস তৈরি করা শুরু করছি এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ক্লাস 9-এর সিলেবাস রয়েছে সেই অনুযায়ী পরপর আমরা ক্লাস 9-এর যে জিওগ্রাফির যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। তো আজকে এটা প্রথম ক্লাস যেখানে আমরা শুরু করব গ্রহরূপে পৃথিবী। এখানে আমাদের জানতে হবে পৃথিবীর আকার কেমন, পৃথিবীর আকার সম্পর্কে আমরা ধারণা নেব। প্রাচীনকালের মানুষ পৃথিবীর আকার সম্পর্কে কি ভাবতো এবং বর্তমানে আমরা পৃথিবীকে কেমন ভাবে জানি। তারপরে অভিগত গোলক কি, পৃথিবী পুরোপুরি গোল নয় এইরকম যে কনসেপ্টটা, সেই জিনিসটা দেখবো। তো বেসিক্যালি পৃথিবীর সম্পর্কে আমরা জানবো এবং ক্লাস 9-এর যে সম্পূর্ণ সিলেবাস সেখানে মূলত প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের ভূগোলের একটা অংশ রয়েছে, এছাড়াও মানচিত্রের ওপরে, ম্যাপিং এর উপরে কিছু রয়েছে, ভারতের কিছুটা অঞ্চল রয়েছে। তো সেই জিনিসগুলো আমরা ডিসকাস করবো, যা যা সিলেবাসে রয়েছে সমস্ত কিছু পরপর। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরকম পরপর যে ভিডিওগুলো আমি বানাবো সেগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে ইউটিউব থেকে যখনই আমি ভিডিও আপলোড করব। এছাড়াও তোমরা যদি পুরোনো ক্লাসগুলো না দেখে থাকো, হিস্ট্রির যে ক্লাসগুলো চলছে নবম শ্রেণীর উপর, সেগুলো না দেখে থাকো, তাহলে এই চ্যানেলের প্লেলিস্ট অপশনে চলে যাও। সেখানে ক্লাস 9-এর বলে একটা আলাদা জায়গার সেকশন রয়েছে, সেখানে হিস্ট্রির প্লেলিস্ট পেয়ে যাবে। এর নিচেই আমি জিওগ্রাফির প্লেলিস্টও তৈরি করে দেবো। এরপর থেকে জিওগ্রাফির উপর যে ক্লাসগুলো তৈরি করব সেগুলো এই প্লেলিস্টের মধ্যে থাকবে। তো তোমাদের সুবিধা হবে এগুলো খুঁজে পেতে। অবশ্যই গিয়ে প্লেলিস্ট অপশনে দেখো, আমি নিচে ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। উপরের আই বাটনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও যেতে পারো। তো বেসিক্যালি তোমরা এই প্লেলিস্ট থেকে সমস্ত ক্লাস 9-এর সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তো আমরা আজকের ক্লাস শুরু করব। তার আগে যদি তোমাদের এই ক্লাসগুলো দেখে ভালো লাগে এবং যদি তোমরা মনে করো তোমাদের হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই ক্লাসগুলো লাইক করে দিও এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা পৃথিবীর আকৃতি সম্পর্কে একটা ধারণা নেব। তো বেসিক যদি তোমাদের একটা কোশ্চেন করি যে পৃথিবীর আকৃতি কেমন, সবার কাছ থেকে আজকে আমরা সকলেই জানি এবং সকলেই এক কথায় উত্তর দেবে গোলাকার। কেউ বলবে যদি আকারের সাহায্যে কোনো জিনিসের সঙ্গে তুলনা করতে হয়, কেউ বলবে ফুটবলের মতো, কেউ বলবে কমলা লেবুর মতো। কমলা লেবুর মতো বলা হয় কারণ পৃথিবীর যে আকৃতি সেটা পুরোপুরি ফুটবলের মতো গোল নয়, পৃথিবীর উত্তর দিক এবং দক্ষিণ দিক কিছুটা চাপা। তো এরকম বিভিন্ন আকার বা আকৃতি তোমরা বলবে, কিন্তু এই যে ধারণাটা সেটা আজকের ধারণা। আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে এটা জানতে পেরেছি। অনেকে পৃথিবী থেকে বাইরে মহাকাশে গেছেন, তারা সেখান থেকে ছবি তুলেছেন, সেগুলোর মাধ্যমে আলটিমেটলি আমরা বুঝতে পারছি পৃথিবী একটা গোল। কিন্তু ব্যাপারটা হচ্ছে বহু আগে থেকে, প্রাচীনকালে, তখনও যীশু খ্রিস্টের জন্ম হয়নি, তারও জন্মের আগে, তখন মানুষ মনে করতো পৃথিবী চ্যাপ্টা, অর্থাৎ একটা থালার মতো, এরকম সমতল থালার মতো। কেন? আজকেও যদি আমরা একটা খোলা মাঠে গিয়ে দাঁড়াই তাহলে দেখতে পারবে যে সামনে সোজা, এরকম সোজা তোমরা দেখতে পাবে যে মাঠ, বিস্তৃত মাঠ রয়েছে। এইটা থেকে ধারণা করা হয় যে, মানে সেই সময় ধারণা করা হতো যে পৃথিবীটা এরকম সোজা লম্বা ভাবে চলে গেছে, একদম থালার মতো প্লেন। তো এইরকম জিনিস মনে করতো তারা। এবং ফিনল্যান্ডের যারা বাসিন্দা ছিল, সেইখানকার যারা নাবিকরা ছিল, তারা প্রথমে যখন সমুদ্রের মধ্যে যেত, সমুদ্রে তাদের জাহাজ নিয়ে যেত, তখন দেখতো কি তাদের সমুদ্রটা এরকম ফ্ল্যাট সমান রয়েছে, তার উপর আকাশ, নীল আকাশ এরকম উল্টোনো বাটির মতো বসানো রয়েছে। এইরকম দেখে মনে করতো যে পৃথিবীর আকৃতিও সম্ভবত এরকম। তোমরা পাশে যেরকম ছবি দেখতে পাচ্ছ, তারা মনে করতো যে পৃথিবী যেটা রয়েছে সেটা এরকম ভাবে আপেলের মতো রয়েছে, হাফ আপেলের মতো, এবং তার চারিদিকে রয়েছে সমুদ্র। সেই সমুদ্রের কোনো শেষ নেই, কারণ সেই সময় জলযান অত উন্নত ছিল না যে এক দেশ থেকে আরেক দেশ, সেই কনসেপ্ট গুলোই আসেনি। তো তখনকার মানুষ মনে করতো এগুলো সবই ছিল সমুদ্র, যেখানে তারা বিচরণ করছে, এবং পৃথিবীকে তারা দূর থেকে, সমুদ্র থেকে দেখতে পেতো একটা অর্ধেক আপেলের মতো বা অর্ধেক বলের মতো এরকম। তো এইরকম একটা ধারণা সেই সময় ছিল। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা চলে, বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্ন রকম পরীক্ষা করেন। ফাইনালি তারা আজকে আমরা এটা বলতে পারি যে পৃথিবী গোলাকার। এবার এই যে ধারণা, সেটা কবে থেকে হচ্ছে? বহু প্রাচীনকাল থেকে এই ধারণা চলছে। তবে প্রথম দিকে যখন এই ধারণাটা আসে যে পৃথিবী গোলাকার, তখন মানুষ যারা এই কথাটা বলতো তাদেরকে বিশ্বাস করতো না। যেমন যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টাকে আমরা খ্রিস্টপূর্বাব্দ বলি। তো 600 খ্রিস্টপূর্বাব্দে সেই সময় একজন গ্রিক পণ্ডিত ছিলেন যার নাম হচ্ছে পাইথাগোরাস।
তিনি বলেন যে পৃথিবী মোটেও চ্যাপ্টা নয়, পৃথিবীর আকৃতি গোলকের মতো, গোল। ঠিক আছে, নেক্সট এরপরে আরো একজন, যীশু খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে, 200 খ্রিস্টপূর্বাব্দে আর একজন গ্রিক দার্শনিক যার নাম এরাটোথেনিস, ইনিও বলেছিলেন যে পৃথিবী গোলাকার। ভারতের অনেক বৈজ্ঞানিক, বরাহমিহির, আর্যভট্ট, এরা বলেন পৃথিবী গোলাকার, কোপার্নিকাস বলেন পৃথিবী গোলাকার। কিন্তু এই সমস্ত ধারণা কেউই বিশ্বাস করতো না সেই সময়তে, এদের কথা কেউই বিশ্বাস করতো না। সবাই তাদের মানে অধিকাংশ মানুষ যেটা বলছে সেটার উপরই বিশ্বাস রাখতো যে পৃথিবী চ্যাপ্টা। পরবর্তীকালে যখন অ্যারিস্টটল একটা পরীক্ষা করে বলেন, এরাও পরীক্ষা করছেন কিন্তু এদের পরীক্ষাটা নেওয়ার মতো বা বোঝার মতো ক্ষমতা সেই সময়ের মানুষের ছিল না। এবার অ্যারিস্টটল ইনি একটা জিনিস সহজভাবে মানুষকে বোঝান যে দেখো, যখন চন্দ্রগ্রহণ হচ্ছে তখন চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ছে। সেটা কিরকম ছায়া পড়ছে? গোলাকার ছায়া পড়ছে। যদি পৃথিবী গোল না হয় তাহলে ছায়াটা গোলাকার কেন হচ্ছে? দেখো তোমরা এখানে একটা ছবি দেখতে পাবে, এটা হচ্ছে চন্দ্রগ্রহণের ছবি। যখন চন্দ্রগ্রহণের সময় চাঁদ যখন ঢাকা পড়ে যায়, ছায়াটা যখন ধীরে ধীরে আসতে শুরু হয় চাঁদের উপরে, সেটা গোলাকার ছায়া। এবার যদি পৃথিবীর সমতল হতো তাহলে ছায়াটা এরকম হতো না, এরকম ছায়া হতো, সমান ছায়া হতো। সেরকম হচ্ছে না, গোলাকার ছায়া পড়ছে। তো সেইটা দেখে, পৃথিবীর গোলাকার এই ছায়া দেখে ফাইনালি অ্যারিস্টটল সহজভাবে বলেন। কিন্তু তার মানে এই নয় যে অ্যারিস্টটল যখন এইটা বলেন তখন তার কথা সবাই মেনে নিয়েছিল, তখনও অনেকেই মানেনি। কিন্তু এই ধারণাটা বেশি উন্নত হতে থাকে যে পৃথিবী চ্যাপ্টা নয়, পৃথিবী হচ্ছে এর মতো গোলাকার, ফুটবলের মতো বা বলের মতো গোলাকার। এবার পৃথিবীর আকৃতি কেমন? আমরা আজকে বলছি কেমন? গোলাকার আকৃতি। এক্স্যাক্ট আমরা পুরোপুরি জানি, আমরা নিজেরা ছবি দেখেছি দিয়ে বলছি। কিন্তু সেই সময় ধরো প্রথমে যখন ধীরে ধীরে এই ধারণাটা উঠতে শুরু করছে, তখন মানুষ অতটা অ্যাডভান্স ছিল না যে পৃথিবী থেকে বাইরে যাবে, মহাকাশযানে করে গিয়ে ছবি তুলবে পৃথিবী দিয়ে, বলবে যে দেখো পৃথিবী গোলাকার। তখন পৃথিবীর যে প্রমাণ, গোলাকৃতির যে প্রমাণ সেইগুলো দেওয়া হয়েছিল, সেটা কয়েকটা অপ্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে। মানে পৃথিবীর বুকে বসেই কয়েকটা প্রমাণের মাধ্যমে বোঝানো হচ্ছে, কয়েকটা পরীক্ষার মাধ্যমে বোঝানো হচ্ছে যে পৃথিবী গোলাকার। তার মধ্যে প্রথম যে প্রমাণ সেটা হচ্ছে পৃথিবীর ছায়াতত্ত্ব, যেটা একটু আগে বলছিলাম। এই পরীক্ষাটা তোমরা নিজেরাও বাড়িতে করতে পারবে। একটা অন্ধকার ঘরে মোমবাতি বা বাল্ব কিছু একটা জ্বালাও, দিয়ে তার সামনে একটা বল রাখো। ঠিক আছে, একটা বল রাখো, তার যে ছায়াটা পড়বে দেওয়ালে, সেই ছায়াটা দেখবে গোলাকার ছায়া পড়বে। তো কোনো একটা গোলাকার বস্তুর ছায়া গোলাকার হবে, যদি কোনো একটা চৌকো বস্তু এখানে ধরো, সেই ছায়াটাও চৌকো হবে। এটা আমরা সহজভাবে বুঝতে পারি। সেই জিনিসটাই অ্যারিস্টটল যেটা বলছেন, প্রথমবার এই কথাটা অ্যারিস্টটলই বলেন যে চাঁদের ওপর যে ছায়াটা পড়ছে সেটা যেহেতু গোলাকার, সেই জন্য পৃথিবীর যে আকৃতি সেটাও গোলাকার। তো প্রথম অপ্রত্যক্ষ প্রমাণ এটা। এরকম তোমরা, আমি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই ব্যাপারগুলো, এবং যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করো। নেক্সট যে প্রমাণ আমরা অপ্রত্যক্ষ প্রমাণের মধ্যে রাখতে পারি সেটা হচ্ছে পৃথিবীর সর্বত্র একই সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না। কোনো সময় যখন দিন থাকে তার আবার কোনো সময় দেখা যাবে যে সেখানে অন্য একটা জায়গাতে রাত্রি রয়েছে। আমাদের এখানে যখন দিন থাকবে সেই সময়তেই যিনি ইউএসএ তে বসে রয়েছেন তিনি থাকবেন হচ্ছে রাত্রির মধ্যে। এবার যদি পৃথিবীর চ্যাপ্টা হতো, থালার মতো হতো, তাহলে কি হতো? সূর্যের আলো পড়ছে পৃথিবীর উপর সব জায়গায় পড়তো, এবং সব জায়গায় একই সময় দিন হতো, যখন পড়তো না তখন রাত হতো। সেইটা তো হচ্ছে না, পৃথিবী তাহলে গোলাকার। এটার একটা প্রমাণ হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত একই টাইমে হয় না। ওকে, 3 নম্বর যে প্রমাণ সেটা হচ্ছে গোলাকার সমুদ্রপৃষ্ঠ। এবার এই ব্যাপারটা কি? ধরো তুমি সমুদ্রের ধারে কোথাও বসে রয়েছো, তোমার হাতে একটা দূরবীন রয়েছে, তুমি সেই দূরবীন দিয়ে সমুদ্রের দিকে দেখছো। দূর থেকে একটা জাহাজ আসছে। ওকে, জাহাজটা যখন আসছে তখন তুমি প্রথমেই সম্পূর্ণ জাহাজটা দেখতে পারবে না। প্রথমে দেখবে কি, হয়তো জাহাজের যে উপরের মাস্তুলের অংশটা সেটা দেখবে, কিছুক্ষণ পর দেখবে জাহাজের উপরের কিছুটা অংশ, তারপরে আরেকটু দেখবে, ফাইনালি তারপরে পুরো জাহাজটা দেখতে পারবে। ওকে, এইরকম ভাবে। এটা কেন হয়? যদি পৃথিবী সমতল হতো তাহলে এটা হতো না। তাহলে কি হতো? এটা যদি সমুদ্র হয়, তুমি পাড়ে কোথাও বসে রয়েছো, তুমি যদি দেখো জাহাজটাকে সম্পূর্ণটাই দেখতে পারবে। কিন্তু কেন হচ্ছে? যেহেতু পৃথিবী এরকম গোলাকার, যখন জাহাজটা আসছে
তখন তার আমাদের যে ভিজিবিলিটি আমরা যেভাবে দেখছি, আমরা দূরবীনের সাহায্যে তুমি পাড়ে বসে যেটা দেখছো সেটা এইরকম একটা রেখাতে দেখা যাচ্ছে, যে রেখাটা সি হিসাবে এখানে দেখানো হয়েছে। তো এই রেখার মধ্যে যখন জাহাজটা একটু একটু করে ঢুকছে তখনই তোমরা সেটা দেখতে পারবে। বা যদি জাহাজ এখান থেকে কোনো একটা জাহাজ এখান থেকে যাওয়া শুরু করে, তুমি যদি দেখো আস্তে আস্তে দেখবে জাহাজটা মনে হবে যেন নিচের দিকে নেমে গেল। প্রথমে পুরো অংশটা দেখতে পাবো, আস্তে আস্তে সেটা চলে যাচ্ছে। তো এইটার মেন কারণ হচ্ছে পৃথিবী যেহেতু গোলাকার, সেই কারণে যতটুকু অংশ আমাদের ভিজিবল হচ্ছে সেইটুকুই আমরা দেখতে পাচ্ছি। তো বাকি অংশটা আমরা দেখতে পাচ্ছি না গোলাকার। কোনো একটা বলের ওপরে আমরা এই অংশটাই দেখতে পাবো। যদি আমরা একদম বলের কোনায় চোখ লাগিয়ে দেখি এই অংশটা দেখতে পাবো, পুরো গোল বলটা দেখতে পারবো না। তো এই জন্য এটার থেকে বোঝা যায় যে পৃথিবীর আকৃতি গোলাকার। নেক্সট প্রমাণ হচ্ছে দিগন্ত রেখা। দিগন্ত রেখা ব্যাপারটা কি, কোনো একটা ফাঁকা জায়গাতে, বিশেষত এটা সমুদ্রে গেলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে, কোনো একটা ফাঁকা জায়গাতে যদি তুমি দূরে সমুদ্রের দিকে তাকিয়ে থাকো তাহলে দেখতে পাবে যে এক জায়গায় এসে ভূমি বা জল এবং আকাশ এই দুটো মিলিত হয়ে যাচ্ছে। এবং এটা কিভাবে দেখা যায়, দেখা যাবে ধরো তুমি এখানে বসে আছো, এরকম ভাবে যেতে যেতে একটা পয়েন্টে গিয়ে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে একটা পয়েন্টে গিয়ে আর কিছু দেখা যাচ্ছে না, সেখানে গিয়ে সমুদ্র এবং আকাশ এটা সেম জায়গাতে মিলে যাচ্ছে। এই যে রেখাটা সেটাকে বলা হয় দিগন্ত রেখা। এটা দিক প্লাস অন্ত এই দুটো শব্দের মিলিত রূপ। তো দিক যেখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, অন্ত সেইটাকেই আমরা বলি দিগন্ত রেখা। এই জিনিসটাই আরো একটু এগিয়ে নিয়ে যদি যাই, ধরো তোমরা এরোপ্লেনে উঠেছো, এখান থেকে তুমি নিচে পৃথিবীর দিকে দেখছো, তখন দেখবে যে দিগন্ত রেখাটা আরো একটু বড় হয়ে যাচ্ছে। এরকম একটা জায়গাতে গিয়ে আরো অনেকটা অংশ তোমরা দেখতে পাবে উপর থেকে, কিন্তু একটা টাইমে গিয়ে মনে হবে সেটা বিন্দু। তো দিগন্ত রেখা দেখা যায় এইভাবে। এবার পৃথিবী যদি গোলাকার না হতো, এই দিগন্ত রেখার কোনো কনসেপ্টই থাকতো না, সমস্তটাই দেখতে পেতাম, যতটা আমাদের চোখ দেখা যাচ্ছে পুরোটা দেখতে পেতাম। সেটা হচ্ছে না, কারণ পৃথিবী গোলাকার বলে দিগন্ত রেখা তৈরি হয়, পৃথিবী গোলাকার বলে। এছাড়াও আরো একটা তোমরা প্রমাণ অপ্রত্যক্ষ প্রমাণের মধ্যে রাখতে পারো, সেটা হচ্ছে 5 নম্বরে রাখতে পারি, সেটা হচ্ছে সমস্ত গ্রহ গোল। আমরা যত গ্রহ সম্পর্কে জানি, যতগুলো গ্রহ আমরা দেখতে পাই, আমাদের চোখে পড়ে, আমরা দূরবীনের সাহায্যে বা যার সাহায্যে হোক না কেন দেখি, সমস্তই গোলাকার, কোনোটাই চৌকো বা অন্য কোনো আকৃতির নয়। এর থেকেও বলা যেতে পারে যে পৃথিবীর আকৃতি গোলাকার, যদিও এটাকে সঠিক বলা উচিত নয়, কারণ গ্রহ ছাড়াও মহাকাশে অনেক কিছু রয়েছে, সেগুলো সবকিছুর আকৃতি গোলাকার নয়, কিন্তু অধিকাংশ যে গ্রহগুলো সেগুলোর আকৃতি গোলাকার বলে আমরা একটা ধারণাতে পৌঁছতে পারি যে পৃথিবীর আকৃতিও গোলাকারই হবে অন্যান্য গ্রহের মতো। তো এইগুলো হচ্ছে অপ্রত্যক্ষ প্রমাণ। অপ্রত্যক্ষ কেন? কারণ এগুলো আমরা ডাইরেক্ট নিজেরা দেখতে পাচ্ছি না, কিছু অন্যান্য জিনিসের সাহায্যে আমরা এটাকে ধারণা করছি। এবার আসছি প্রত্যক্ষ প্রমাণ। এটা অ্যাকচুয়াল প্রমাণ, কারণ এটা আমাদের চোখের সামনে রয়েছে। কিভাবে? যখনই আমি পৃথিবী থেকে বাইরে যাব, বাইরে গিয়ে ছবি তুলবো, স্বাভাবিকভাবে প্রমাণ হয়ে যাবে পৃথিবীর আকৃতি কেমন। এবং এইরকম ঘটনা ঘটেছে, আমরা পৃথিবীর থেকে বাইরে গেছি, আমরা পৃথিবী থেকে চাঁদের মাটিতে পৌঁছতে সক্ষম হয়েছি, ইভেন আমরা পৃথিবীর বাইরে একাধিক উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ ছেড়েছি, যেগুলো ছবি তুলছে, প্রতিনিয়ত আমাদের সামনে ছবি রাখছে। তো সেইগুলো থেকে আমরা সবার সামনে প্রমাণ করতে পারি যে দেখো পৃথিবী হচ্ছে গোলাকার। তো মহাকাশ থেকে পৃথিবীর গোলাকার আকৃতি যখনই দেখতে পাবো, সেটাকেই আমরা রাখবো প্রত্যক্ষ প্রমাণের মধ্যে। এবার প্রত্যক্ষ প্রমাণ হিসাবে মানুষের হাতে প্রথম যখন আসে, সেটা হচ্ছে সব থেকে ভালো ছবি যেটা বা সব থেকে সুন্দর ছবি, সেটা চাঁদ থেকে আমরা দেখতে পেয়েছি 1969 সালের 21শে জুলাই মানুষ প্রথম চন্দ্রপৃষ্ঠে নামে, চাঁদের মাটিতে পা রাখে, এবং সেইখান থেকে যে ছবি সেটা দেখা যায়, নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন এরা দুজন দেখেন যে পৃথিবী পুরো গোলাকার, এবং শুধু গোলাকার নয়, তার গায়ে বিভিন্ন রকমের কালার রয়েছে। যেমন তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ, সাদা কালার দেখতে পাওয়া যাবে, নীল কালার দেখা যাবে। তো তারা দেখছে যে পৃথিবীর আকৃতি গোলাকার এবং পৃথিবী সাদা এবং নীল রঙের একটা গোল আকৃতি জিনিস দেখা যায়, এবং সেখান থেকে আমরা প্রমাণ করছি যে পৃথিবী গোলাকার। এছাড়াও বিশ্বের প্রথম যিনি মহিলা মহাকাশচারী ছিলেন, তার নাম হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তোমরা কমেন্ট করে জানাও যে ইনি কোন দেশের নাগরিক ছিলেন, ইনি যে মহাকাশে যান, কোন দেশের মহাকাশ যানের মাধ্যমে তাকে পাঠানো হয়েছিল। কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো।
সেখানে যারা ঠিক বলবে তাদের কমেন্টে হার্ট সাইন দিয়ে দেবো। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, ইনি মহাকাশে যান। তো বেসিক্যালি মহাকাশে যারা যান গেছেন বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যে ছবিগুলো আমরা তুলতে পারছি সেইগুলোই আমাদের প্রত্যক্ষ প্রমাণ। সেইগুলো দেখার পর আর কারোর কোনো ডাউট থাকা উচিত নয় যে পৃথিবীর আকৃতি কেমন। তো সেই কারণে এখন আর কোনো ডাউট নেই, এখন সবাই জানে যে পৃথিবীর আকৃতি গোলাকার। তো এইভাবে আমরা প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে সেগুলো পেয়েছি। নেক্সট হচ্ছে, একটু আগে বললাম যে মহাকাশ থেকে যখনই আমরা পৃথিবীর দিকে দেখবো তখন দেখতে পাবো যে পৃথিবীর কালার হচ্ছে সাদা এবং নীল, এরকম টাইপের দেখতে হয়, যেটা তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ। কেন সাদা এবং নীল রঙের এটা দেখা যায়? প্রথম নীল রঙের ব্যাপারটা আমরা বুঝতে পারছি, নীল রঙের পৃথিবীর যে টোটাল এরিয়া তার অধিকাংশটাই জল। পৃথিবীর টোটাল 4 ভাগের 3 ভাগে রয়েছে জল, এবং জল বলতে সমুদ্র। তো সেই সমুদ্রের জলের কালার হচ্ছে নীল। সূর্যের আলো সমুদ্রের জলের ওপর পড়ার ফলে সেটা নীল কালার দেখায়। তো সেই কারণে পৃথিবীর কালার হচ্ছে নীল, এটা আমরা জানি। কিন্তু সাদা কালার কেন দেখায়? সাদা কালার দেখানোর কারণ হচ্ছে কয়েকটা জিনিস রয়েছে, যেমন হচ্ছে পৃথিবীর সুমেরু অঞ্চল এবং কুমেরু অঞ্চল, এই জায়গাগুলো সারা বছর বরফে ঢাকা থাকে। আর যেহেতু বরফে ঢাকা থাকে তার উপর সূর্যের আলো পড়ে এরকম সাদা কালার দেখায়। এছাড়াও পৃথিবীকে বেষ্টন করে রয়েছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের চাদর বেষ্টন করে রয়েছে। এই বায়ুমণ্ডলের ওপরেও সূর্যের আলো পড়ে চকচক করে এবং সেটাও সাদা রঙের দেখায়। সেই কারণে সূর্য পৃথিবীর বাইরে থেকে সাদা এবং নীল রঙের দেখায়, এবং বেশিরভাগ অংশটা যেহেতু নীল রঙের দেখায় সেই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, ইংরেজিতে ব্লু প্ল্যানেট বলা হয়। এই দুটো কালার ছাড়াও তোমরা আরো কিছু কালার দেখতে পাবে পৃথিবীর মধ্যে, পৃথিবীর ওপরে। যেমন একটা সবুজ টাইপের কালার দেখতে পাচ্ছ, নীলচে সবুজ টাইপের কালার তোমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছ। এই যে রংটা সেটা দেখা যায় কেন? এখানে রয়েছে বনভূমি, যেখানে খুব বিস্তীর্ণ বনভূমি রয়েছে, যেমন অ্যামাজন এরকম টাইপের বড় বনভূমি যেখানে রয়েছে, সেইটা দূর থেকে পৃথিবীর বাইরে থেকে সেটা এরকম কালার দেখায়, একটু নীলচে সবুজ কালারের দেখায়। কিছু কিছু জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ একটু হলুদ বাদামি টাইপস কালার তোমরা এখানে লক্ষ্য করছো, মানে একটু হলুদ টাইপের, এইরকম টাইপের হলুদ নয়, একটু ডিপ টাইপের হলুদ দেখতে পাচ্ছ। এই কালারগুলো কেন দেখা যায়? এখানে রয়েছে তৃণভূমি, তাছাড়া প্রচুর বড় বড় কৃষি ক্ষেত্র রয়েছে, যেখানে কৃষি কাজ হয়, এরকম কৃষি ক্ষেত্র, তৃণভূমি, এই সমস্ত গুলোকেই এই টাইপের কালারটা দেখা যায়। যে সবুজটা সেটা হচ্ছে বনভূমির কালার। তো বাইরে থেকে এরকম দেখা যায়, তবে বেশিরভাগ অংশটাই এরকম নীল রঙের দেখা যায়। সেই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, ব্লু প্ল্যানেট বলা হয়। এই জিনিসটা বুঝলাম। এবার হচ্ছে অভিগত গোলক কাকে বলা হয়? পৃথিবীকে কেন অভিগত গোলক বলা হয়? অভিগত গোলক ব্যাপারটা কি? যেটা প্রথমেই বললাম যে পৃথিবীকে ফুটবলের মতো বললে ভুল হবে, বা কোনো বলের মতো বললে ভুল হবে, কারণ পৃথিবী পুরোপুরি পারফেক্ট বলের মতো গোল নয়। পৃথিবীর উত্তর দিক এবং দক্ষিণ দিক কিছুটা চাপা, উত্তর দিক আর দক্ষিণ দিক কিছুটা চাপা, এবং এই ধরনের যে গোলক তাকে বলা হয় অভিগত গোলক। এবং যেহেতু পৃথিবীরও উত্তর দিক এবং দক্ষিণ দিক কিছুটা চাপা, সেই জন্য পৃথিবীর আকৃতি বলা হচ্ছে অভিগত গোলকের মতো। এবং এখান থেকেই একটা খুব সহজ উদাহরণ হিসেবে বলার জন্য বলা হয় যে পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতো। তোমরা যদি কমলা লেবু দেখো তাহলে দেখবে কমলা লেবু সেম থাকে, যে উপরের অংশটা, ডাঁটির যে অংশটা, নিচের যে অংশটা, সেটা সেই জায়গাটা একটু চাপা থাকে। পৃথিবী এক্স্যাক্টলি এইরকম, একটু উপরটা এবং নিচের দিকটা চাপা, সেই জন্য পৃথিবীকে অভিগত গোলক বলা হয়। অভিগত গোলককে আরো একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে উপগোলক। সেম জিনিস, উপগোলক বা অভিগত গোলক একই জিনিস। তো এই ধরনের আকৃতি পৃথিবীর রয়েছে। জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা এটা দেখলাম যে পৃথিবীর উত্তর দিক এবং দক্ষিণ দিক কিছুটা চাপা। তাহলে আমরা নেক্সট কয়েকটা ক্লাসের মধ্যেই আমি পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়ের ওপর ক্লাস করাবো। সেখানে আমরা নিরক্ষরেখা, মানে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এগুলো সম্পর্কে জানবো। কিন্তু এখানে একটা জিনিস বোঝার রয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর একদম মাঝখান দিয়ে যে রেখাটা গেছে সেটাকে বলা হয় নিরক্ষরেখা। ঠিক আছে, এরকম একটা রেখা গেছে যেটাকে বলা হয় হচ্ছে নিরক্ষরেখা। আবার পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো টানা হয়েছে সেটাকে বলা হয় দ্রাঘিমা রেখা, এবং পৃথিবীর মাঝখান দিয়ে এরকম একটা দ্রাঘিমা রেখাও গেছে, যে রেখাটাকে বলা হয় মূল মধ্যরেখা। এবার এই দুটোর যে ব্যাস, সেইটা দেখবো আমরা দুটো আলাদা।
আমরা যদি পৃথিবীকে উত্তর দক্ষিণে ব্যাস পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস দেখি, তাহলে দেখতে পাবে সেটা হচ্ছে 12,714 কিলোমিটার। এখানে লিখছি 12,714 কিলোমিটার। অন্যদিকে যে নিরক্ষীয় ব্যাস, নিরক্ষরেখা যেটা রয়েছে, সেটা হচ্ছে 12,757 কিলোমিটার। এই দুটো লেখার কারণ কি? এই দুটোর থেকে আমরা প্রমাণ করতে পারছি যে পৃথিবীর যে আকৃতি সেটা অভিগত গোলকের মতো। দেখো, সেই কারণেই যে এই ব্যাসটা, মেরু ব্যাস যেটা বলছি, সেই মেরু ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার, কিছুটা কম নিরক্ষীয় ব্যাসের থেকে, যেটা হচ্ছে 12,757 কিলোমিটার, প্রায় 43 কিলোমিটার কম। তো পৃথিবীর উত্তর এবং দক্ষিণে প্রায় 43 কিলোমিটার চাপা। কিন্তু যদি তোমরা একটা ফুটবলকে মাপো, ফুটবলকে যদি এইরকম ভাবে দেখো তার ব্যাস কত, আবার যদি এইরকম ভাবে দেখো তার ব্যাস কত, সেম হবে, কারণ সেটা সম্পূর্ণ একটা গোলক। পৃথিবীর যেহেতু অভিগত গোলক, তাই জন্য এরকম একটু কম হয়। এইবার পৃথিবীর আকৃতি এরকম অভিগত গোলকের মতো কেন, তারও একটা প্রমাণ রয়েছে, মানে প্রমাণ বলছি সরি, তারও একটা কারণ রয়েছে। কি কারণ? যখন পৃথিবীর উৎপত্তি হয়, প্রথমবার যখন পৃথিবী জন্ম হয়, তখন পৃথিবী এরকম আজকে যেরকম আমরা দেখছি শক্ত মাটি, পাথর ইত্যাদি এই সমস্ত জিনিস ছিল না। সেই সময় কি ছিল? উত্তপ্ত, উত্তপ্ত নরম একটা পদার্থ ছিল। এটা শুধু পৃথিবী নয়, যখন অন্যান্য সমস্ত গ্রহ যখন তৈরি হয়, সবগুলোই উত্তপ্ত এবং নরম ছিল, এবং সেটা ধীরে ধীরে তাপ বিকিরণ করে করে ঠান্ডা হয়, এবং আলটিমেটলি আজকের যেরকম আমরা পৃথিবীকে দেখি সেরকম তৈরি হয়েছে। তো সেই অবস্থা থেকেই পৃথিবী এরকম গোল করে ঘুরছে। এর ফলে পৃথিবীর যে মাঝখানের অংশটা, নিরক্ষীয় অঞ্চল যেটা, সেই জায়গার উপর একটা শক্তি প্রভাব রয়েছে, সেই জায়গার উপর একটা শক্তি সৃষ্টি হচ্ছে। সেইটাকে বলা হয় কেন্দ্রমুখী, সরি কেন্দ্র বিমুখ, বাংলাতে বলা হয় কেন্দ্র বিমুখ বল। কেন্দ্র বিমুখ বল, তোমরা ফিজিক্স এই জিনিসটা পড়বে ফোর্সের ক্ষেত্রে। কেন্দ্র বিমুখ বল, বা ইংরেজিতে যেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যাপারটা কি, সেটাও খুব সহজভাবে তোমরা পরীক্ষা করতে পারো। ধরো কোনো একটা দড়িতে একটা ইট বা ঢিল বা কোনো একটা শক্ত কিছু ঝোলালে, দিয়ে সেটা তোমরা গোল করে পাক খাওয়াতে থাকো মাথার উপরে। এরকম পাক খাওয়াতে খাওয়াতে যখনই ছেড়ে দেবে এই দড়িটা হাত থেকে, তখন দেখবে এই পাথরটা এইরকম ভাবে সোজা বেরিয়ে যাবে, সোজা একদম চলে যাবে। এই যে বলটা তৈরি কাজ করে এখানে, এটাকে কেন্দ্র বিমুখ বল বলা হয়। কেন্দ্রের বিমুখে এই বলটা কাজ করছে, কেন্দ্রের সঙ্গে ধরে রয়েছি বলে এই ইটটা সেই জন্য সেটা ঘুরছে। যখনই কেন্দ্র থেকে সেটাকে ছেড়ে দেওয়া হবে, সেটা যেরকম দিকে ছিল সেই রকম ভাবে ছুটবে। তো এই ক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রেও এই মাঝখানের অংশটাতে কেন্দ্র বিমুখ বল কাজ করেছে। কিন্তু যেহেতু পৃথিবীর যে গলিত পদার্থগুলো সেই সময় ছিল, সেগুলো সব ছিটকে বেরিয়ে যেতে পারেনি, তার ফলে কি হচ্ছে, উপরের থেকে যে গলিত পদার্থগুলো সেগুলো এসে এই মাঝখানের অংশটাতে বেশি করে দিয়েছে। তো সেই কারণে মাঝখানের অংশটা একটু বড় হয়ে গেছে, উপরের অংশগুলো একটু, উপরের এবং নিচের অংশটা একটু চেপে গেছে। তো মেনলি এটা কেন্দ্র বিমুখ বলের কারণে এই অভিগত গোলক যে আকৃতিটা সেটা তৈরি হয়েছে। তোমরা নিউটনের নাম শুনেছ। নিউটন, স্যার আইজ্যাক নিউটন, বিখ্যাত বৈজ্ঞানিক। নিউটন কি আবিষ্কার করেন? নিউটন আবিষ্কার করা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। নিউটন তার মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে দেখাচ্ছেন যে কোনো একটা বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরে অবস্থিত, তার উপর পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, সেটা তার প্রভাব তত কম হবে। কেন্দ্র বলতে এটা ধরো আমাদের পৃথিবী, সেটাকে কেটে আমি নামতে থাকলাম, মাটি কেটে একদম মাঝখানে যে জায়গাটা, সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এবার এইখান থেকে যে জায়গায় তুমি জিনিসের ওজন করছো, যদি এই মাটি কেটে যে টানেলটা তৈরি করা হয়েছে, ধরো আমরা একটা, এটা কোনোদিন করা সম্ভব নয়, কিন্তু ধরো কেউ একটা এরকম টানেল তৈরি করলো একদম মাঝখান অব্দি, পৃথিবীর কেন্দ্র অব্দি চলে গেল, সেটা কেন্দ্র রয়েছে। কেন্দ্র থেকে জাস্ট একটুখানি দূরে গিয়ে যদি আমি একটা জিনিসের ওজন করি, তাহলে দেখবো যে সেই জিনিসটার ওজন, কেন্দ্রের কাছে এটার যা ওজন হবে, তার থেকে পৃথিবীর বাইরে এনে, পৃথিবীর যে ভূত্বক রয়েছে, ভূত্বকে এনে যদি ওজন করি, সেটার ওজন কম হবে, কেন্দ্রের কাছে ভারী হবে, কারণ আমাদের
নিউটন বলছেন যে কেন্দ্রের কাছে যদি কোনো জিনিসের ওজন, যতটা পৃথিবীর কেন্দ্রের কাছে কোনো জিনিস থাকবে সেই জিনিসটার যা ওজন হবে সেটার থেকে যত দূরে যাওয়া যাবে তত সেটার ওজন কমে যাবে, কারণ পৃথিবীর যে যে মাধ্যাকর্ষণ শক্তি সেটা এর ওপর কম প্রভাব ফেলবে, তাই জন্য এটার ওজন কম হবে। সেম ভাবে যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি, পৃথিবীতে ধরো কোনো একটা জিনিস তুমি মেরু অঞ্চলে গিয়ে ওজন করলে, সেই জিনিসটার যা ওজন হবে সেই জিনিসটার সেম জিনিসের ওজন নিরক্ষীয় অঞ্চলে কম হবে। এখানে এটা ভারী হবে, এখানে এটা কম হবে। তার কারণ কি, মেরু অঞ্চলটা কেন্দ্রের কাছে অবস্থিত, যেহেতু পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দিক কিছুটা চাপা, মেরু অঞ্চলটা পৃথিবীর কেন্দ্রের একটু হলেও কাছে অবস্থিত, তাই জন্য সেই জিনিসটার ওজন এইখানে একটু বেশি হবে। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল যেহেতু একটু ফোলা, যেহেতু এটা একটু কেন্দ্র থেকে দূরে অবস্থিত, সেই জন্য এই জিনিসটার ওজন নিরক্ষীয় অঞ্চলে কম হবে। তো এইটাও একটা প্রমাণ যে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো। তো এতক্ষণ আমরা অভিগত গোলক নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আসবো জিওয়েড সম্পর্কে। এটা জিওয়েড নয়, ইংরাজি যে শব্দটা সেটা হচ্ছে GEOID উচ্চারণ করলে হবে জিওয়েড। পৃথিবীর আকৃতি অ্যাকচুয়ালি এই জিওয়েডের মতো। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে এতক্ষণ ধরে এতটা জিনিস আলোচনা করলাম যে পৃথিবীর আকৃতি একটা অভিগত গোলকের মতো, তারপরে হঠাৎ করে আবার এই জিওয়েড ব্যাপারটা কোথায় চলে এলো? জিওয়েড অ্যাকচুয়ালি একটা গ্রিক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। এটা একটা গ্রিক শব্দ থেকে এসছে, যার মানে হচ্ছে পৃথিবীর আকৃতি অ্যাকচুয়ালি পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতিকে বোঝাই আমরা কমলা লেবুর মতো, ফুটবলের মতো, ন্যাসপাতির মতো, অনেকে অনেক রকম বলে, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর আকৃতি এগুলোর কোনোটারই মতো নয়। মানে কোনো জিনিসকে পৃথিবীর আকৃতির সঙ্গে তুলনা করা যাবে না। পৃথিবীর আকৃতি একমাত্র পৃথিবীরই মতো। এই জিনিসটা বলার কারণ কি, ফুটবল যদি ধরি, প্রথম কথা তো পৃথিবী ফুটবলের মতো সম্পূর্ণ গোলক নয়, উত্তর দক্ষিণ চাপা, সেটা বাদই দিলাম। যদি আমরা কমলা লেবু ধরি, কমলা লেবু ঠিক আছে উত্তর দিক এবং দক্ষিণ দিক কিছুটা চাপা, কিন্তু কমলা লেবুর গায়ে পাহাড় পর্বত নেই, কিন্তু পৃথিবীর গায়ে কি রয়েছে? সমুদ্র রয়েছে, যেখানে সমুদ্রগুলো গভীর। অন্যদিকে পাহাড় পর্বত রয়েছে, মালভূমি রয়েছে। পাহাড় পর্বত অনেক উঁচু, তার থেকে মালভূমি কিছুটা বেশি উঁচু। অনেক জায়গা রয়েছে সেটা গিরিখাত রয়েছে, সেটা অনেকটা গভীর রয়েছে। তো এইরকম একটা বন্ধুর ভূপ্রকৃতি রয়েছে। পৃথিবীকে অ্যাকচুয়ালি দেখলে এরকম এবড়ো খেবড়ো লাগবে, যেটা তোমরা পাশে একটা ছবিতে দেখতে পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি কোনো পৃথিবী, মানে কোনো পৃথিবীর তোলা ছবি নয়, এটা একটা কনসেপ্ট আর্ট। তো তোমরা এরকম অ্যাকচুয়ালি দেখতে পাবে, এরকম এবড়ো খেবড়ো এরকম দেখতে পাবে। কোনো জায়গাটা একটু নিচু, কোনো জায়গাটা একটু উঁচু, সেই রকম। যেখানে পাহাড় থাকবে সেই জায়গাটা উঁচু, যে জায়গাতে মানে খাত থাকবে সেই জায়গাটা নিচু। যেমন পৃথিবীর যে উচ্চতম অংশ মাউন্ট এভারেস্ট, সেখানে উচ্চতা 8850, আগে 8848 বলা হতো, এখন কিছুটা বলা হয় যে মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়ে গেছে, 8850 মিটার হয়ে গেছে। তেমনি ভাবে আবার যদি পৃথিবীর গভীরতম অংশ দেখি, সেটা অবস্থিত প্রশান্ত মহাসাগরে, জায়গাটার নাম হচ্ছে মারিয়ানা খাত। এই মারিয়ানা খাতের গভীরতা 11,000 মিটার। তো যেহেতু এরকম একটু এবড়ো খেবড়ো অবস্থাতে রয়েছে, এরকম টাইপের, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবড়ো খেবড়ো টাইপস রয়েছে, সেই জন্য পৃথিবীর যে আকৃতি সেটার সঙ্গে অ্যাকচুয়ালি কারোর তুলনা করা যাবে না। সেই জন্য এই টার্মটা দেওয়া হয়েছে জিওয়েড। এই অবধি বুঝতে পারলে? এরপর আমরা আস্তে আস্তে পৃথিবীর মতো যে সমস্ত গ্রহগুলো রয়েছে সেই জায়গাতে যাব। মহাকাশে বিভিন্ন ধরনের মহাজাগতিক বস্তু রয়েছে। কিছু কিছু বস্তুর নিজস্ব আলো রয়েছে, কিছু কিছু বস্তুর নিজস্ব আলো নেই। যেমন সূর্য, আমরা যদি সূর্যকে দেখি, সূর্য এত উত্তাপ দিচ্ছে, আলো দেখা যাচ্ছে, আমরা আশেপাশে যাই দেখছি সবই কারণ হচ্ছে সূর্য, কারণ সূর্য জ্বলন্ত অবস্থায় রয়েছে, তার নিজস্ব আলো রয়েছে। আবার এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর কোনো আলো নেই, নিজস্ব কোনো আলো নেই, তারা সূর্যের আলোয় আলোকিত হয়, সেগুলোকে গ্রহ বলা হয়। এরকম যেমন পৃথিবী একটা গ্রহ। এবার মহাকাশে একটা যে সমস্ত জিনিসগুলোর নিজস্ব আলো রয়েছে সেগুলোকে নক্ষত্র বলা হয়। ঠিক আছে, সূর্য যেমন একটা নক্ষত্র, এবং সেই নক্ষত্রকে প্রদক্ষিণ করে একাধিক গ্রহ, একটা, দুটো, তিনটে, 10টা, 50টা, 100টা, এরকম হতে পারে। আজও পর্যন্ত আমরা জানি না অ্যাকচুয়াল মহাকাশ কোথায় গিয়ে শেষ বা কি রয়েছে। মোটামুটি এরকম একটা আইডিয়া যে করা হয়। এবার এই পুরো যে জিনিসটা, একটা নক্ষত্রকে প্রদক্ষিণ করছে গ্রহ, একাধিক গ্রহ প্রত্যেকটাকে আবার প্রদক্ষিণ করছে
উপগ্রহ, এরম নয় যে প্রত্যেকটা গ্রহেরই উপগ্রহ রয়েছে, কিন্তু অনেক গ্রহ রয়েছে যাদেরকে কেন্দ্র করে ঘুরছে আরো একটা জিনিস, যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, বুধের তেমনি কোনো কিছু নেই। তো এইগুলোকে বলা হয় উপগ্রহ। এই গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এছাড়াও ধূমকেতু ইত্যাদি সমস্ত জিনিসকে নিয়ে যখন একটা নক্ষত্রকে কেন্দ্র করে একাধিক গ্রহ প্রদক্ষিণ করবে, উপগ্রহ থাকবে, এই পুরো সিস্টেমটাকে বলা হয় সৌরজগৎ। সূর্য এবং তাকে প্রদক্ষিণ করছে টোটাল 8টা গ্রহ। ওকে, 1 2 3 4 5 6 7 8, 8টা গ্রহ। এবং এদের একাধিক গ্রহ, বেশ কিছু গ্রহ রয়েছে যাদের নিজস্ব উপগ্রহ রয়েছে। এছাড়াও কিছু ছোট ছোট বামন গ্রহ রয়েছে, যেমন প্লুটোকে আগে গ্রহের মধ্যে রাখা হতো, তারপরে সেটাকে বামন গ্রহতে পাঠানো হয়েছে। এরা প্রত্যেকেই সূর্যকে প্রদক্ষিণ করছে। সূর্যের সব থেকে কাছে কি রয়েছে? বুধ রয়েছে। বুধের পর রয়েছে হচ্ছে শুক্র গ্রহ, শুক্রের পরে রয়েছে হচ্ছে পৃথিবী, আমাদের পৃথিবীর পরে রয়েছে হচ্ছে মঙ্গলের পর বৃহস্পতির পর রয়েছে শনির পর রয়েছে ইউরেনাস, এবং ইউরেনাসের পরে রয়েছে হচ্ছে নেপচুনের পরে একাধিক এরকম ছোট ছোট বামন গ্রহ রয়েছে, তার মধ্যে একটা নাম হচ্ছে প্লুটো। এগুলো সম্পর্কে পরের দিনের ক্লাসে আরো ভালোভাবে জানবো। প্লুটো, এরা প্রত্যেককেই সূর্যকে প্রদক্ষিণ করছে। তো এদেরকে সমস্ত কিছুকে একত্রিত ভাবে একসাথে বলা হয় সৌরজগৎ, অর্থাৎ সূর্যের পরিবার, সৌরজগৎ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয়, এই চারটেকে বলা হয় হচ্ছে অন্তস্থ গ্রহ। ঠিক আছে, কালারটা একটু চেঞ্জ করা যাক, অন্তস্থ গ্রহ। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো এদেরকে বলা হয়, মানে নেপচুন অব্দি বলা হচ্ছে বহিস্থ গ্রহ। কেন এরকম নামকরণ করা হচ্ছে? কারণ এই দুটোর মাঝখানে এইখানে রয়েছে একাধিক ছোট ছোট জিনিস, যেগুলোকে গ্রহাণু বলা হয়। গ্রহের অণু, হয়তো এখানে কোথাও একটা আগে গ্রহ ছিল, সেটা ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে, সেই জন্য সেগুলো ছোট ছোট অংশে, মহাকাশ থেকে তো কোথাও চলে যাবে না, সেগুলো সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে সেম পথে, তো সেইগুলোকে গ্রহাণু বলা হয়। তো এইরকম সমস্ত জিনিসগুলোকে নিয়ে তারপর আবার এই গ্রহগুলোকে যারা প্রদক্ষিণ করছে, যেমন পৃথিবীকে প্রদক্ষিণ করছে চাঁদ, তো এই সমস্ত গুলোকে বলা হয় হচ্ছে একসাথে সৌরজগৎ। আমরা নেক্সট দিনের ক্লাসে ধীরে ধীরে এই জায়গাতে যাব, সৌরজগৎ সম্পর্কে পড়বো, অন্যান্য যে গ্রহগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে জানবো, সেগুলোর বিশেষ বৈশিষ্ট্য, সেগুলো কত বড়, কোনটা কত ছোট, প্লুটো সম্পর্কে জানবো, গ্রহাণু সম্পর্কে জানবো। তো নেক্সট ক্লাসটা অবশ্যই তোমরা দেখো, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমি ক্লাসগুলো আপলোড করব। এছাড়াও এই ক্লাসটা যদি তোমরা বুঝতে পারো, ভালো লাগে, তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, তাহলে এই চ্যানেলেরই হেল্প হবে, এবং আমিও তোমাদের আরো ভালো ভালো ভিডিও দিতে থাকবো। তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং ক্লাসের নোটিফিকেশনও পেয়ে যাবে। এছাড়াও ফেসবুকে যদি তোমরা থাকো, ফেসবুক পেজটা ফলো করতে পারো, সেখানেও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। কিছু যদি তোমাদের বলার থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করতে পারো, প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। এই ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।